আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব মূলত ড্যাংলিং মডিফায়ার, সাবজাংটিভ, কন্ডিশনাল আর্টিকেল এই চারটা টপিকের উপর। যেহেতু প্র্যাকটিস ক্লাস বরাবরের মতো আমি বলে থাকি ভাই, খাতা কলম থাকলে আপনার জন্য খুব ভালো হবে। খাতা কলম না থাকলেও আপনি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে একটু ভাববেন নিজের মতো করে। আপনি এখন যত বেশি ভাবতে পারবেন, পরীক্ষার হলে আপনাকে তত কম ভাবতে হবে সঠিক আনসার খুব দ্রুত পেতে। চলেন আমরা শুরু করি বিসমিল্লাহ করে। আমাদের আজকের ক্লাসের প্রথম যেই দুটা প্রশ্ন আছে করেন, দুটো প্রশ্নই ড্যাংলিং মডিফায়ার থেকে এসেছে, আমরা দেখছি। ইয়েস, আশা করি হয়ে গেছে আপনার। আসেন ভাই, ড্রাইভ কি লিখবো আমরা প্রথম প্রশ্নে? ড্রাইভার থ্রু হাঙ্গার তো মিলে না, ড্রিভেন লিখতে হবে, তাই না? ইয়েস, তাহলে ড্রিভেন বাই হাঙ্গার হতে পারে, ড্রিভেন বাই হাঙ্গার, ড্রিভেন অফ হাঙ্গার কথাটাও মিলে না। তাহলে আমাদের উত্তর রয়েছে বি আর সি। এবার আসেন, ড্রিভেন বাই হাঙ্গার হি স্টোল, মানে হাঙ্গার দ্বারা তাড়িত হয়ে, মানে ক্ষুধার দ্বারা তাড়িত হয়ে সে এক পিস রুটি চুরি করছিল, এটা বোঝাচ্ছে। এখন আপনি হি স্টোলেন কি লিখতে পারেন ভাই? আমরা কি সাবজেক্টের পরে কখনোই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এমনি এমনি লিখি? নিশ্চয়ই না, আমরা একটা বিভার দিয়ে তারপরে লিখতে হয়। ফলে আপনি উত্তর নিশ্চয়ই বিনাম নিয়েছেন। ড্রিভেন বাই হাঙ্গার হি স্টোল আ পিস অফ ব্রেড, সে এক পিস রুটি চুরি করেছিল। ফলে আমি আপনি সাবধান থাকতে হবে এই জায়গায়, আমাদের আশেপাশে যেন কেউ ক্ষুধার্ত না থাকে। আমরা অনেক ক্ষেত্রে অসহায়, যেমন আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা কিছু করতে পারছি না, আমরাও না, আমাদের চার অনেক মানে শক্তিশালী প্রভাবশালী মানুষরাও পারছে না। স্টিল আমরাও কিন্তু আমাদের প্রতিবেশীদেরকে ক্ষুধার্ত রেখে আমরা খুব মজা ফুর্তি করে খাই। এটা কোনোভাবেই ভালো মানুষের গুণ না। মানে আমার এটা বলার উদ্দেশ্য হলো, আমি আমার আশেপাশে আপনারা যেন কখনোই এমন না হয় আপনার কাছের কোনো মানুষ, আপনার পাশের কোনো মানুষ খুব অসহায় অবস্থা আছেন, খেতে পারছেন না, অথচ আপনি আমি খুব ধুমধাম খাইতেছি, খুব ধরা খাইতে হবে এটার জন্য আল্লাহর কাছে। দেন ওয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে তো আমি যাই নর্মালি, এই জন্য আর্টিকেল দিয়ে লিখার কোনো ইস্যু নাই। এখন ক্লাসে যাওয়ার কাজটা কার? কুকুরের নাকি আমার? নিশ্চয়ই আমার কোনো মানুষের। ফলে আপনি নিশ্চয়ই লিখেছেন আই ওয়াজ বিটেন বাই আ ডগ। খুব ইজি কথা। ওকে ভাই, প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি আমরা কি ভাই? ড্রিভেন বাই হাঙ্গার হি স্টোল আ পিস অফ ব্রেড, আর ওয়াইল গোয়িং টু ক্লাস আই ওয়াজ বিটেন বাই আ ডগ। নেক্সট করেন। 3-4 অনেক বড় বড় প্রশ্ন, সব ড্যাংলিং মডিফায়ার থেকে। এগুলো কত জায়গায় প্রশ্ন আসে দেখেন বিশেষ পরীক্ষায়, এবং আমি যত প্রশ্ন আপনাকে দেখাচ্ছি দেখাবো সব প্রশ্নের বিভিন্ন পরীক্ষা এসছে, আন্দাজে বানাই দিচ্ছি না একটাও। পজ করেন, খাতায় লিখেন, চিন্তা করেন। আসেন ভাই, আমরা এই পাশটা দেখছি। এ ডিয়ার লিপ আউট ইন ফ্রন্ট অফ মি, একটা হরিণ আমার সামনে লাফ দিয়ে পড়ছে। এখন বাক্যটা আপনি পড়েন, অন্য পার্টটা পড়েন। ওয়াইল ড্রাইভিং ডাউন দ্য রোড, ওয়াইল আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড, আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড, ড্রাইভিং ডাউন দ্য রোড। এখন খেয়াল করেন, আমি কথাটা আপনাদেরকে আগেও বলেছিলাম, আমরা ফ্রেজ ক্লজের একটা প্রশ্ন এমন দেখেছিলাম, লাইক আপনার প্রশ্ন আসছে, ধরেন কি বলবো, হোয়াট আই লাইক ইজ নট লাইকড বাই মেনি পিপল, যে হোয়াট আই লাইক ইজ নট লাইকড বাই মেনি পিপল। এই যে ইজের আগে আমি কি বললাম? হোয়াট আই লাইক। যদি পরীক্ষা প্রশ্ন আসে এটা কোন ফ্রেজ, না আপনার হোয়াট আই লাইক ইজ নট লাইকড বাই মেনি পিপল, আমি যা পছন্দ করি তা অনেকে পছন্দ করে না। তাহলে হোয়াট আই লাইক কথাটা মূলত একটা নাউন ক্লজ। এখন অপশনে লেখা আছে ABCD-তে, এক জায়গায় লেখা আছে নাউন এবং ফ্রেজ লেখা আছে। আপনি উত্তর কি রাইখে আসেন? রাইখে দিয়ে আইবেন না, আপনি নাউন তো পাইছেন কমপক্ষে, নাউনটা দাগায় আইসেন। উত্তরটা অবশ্যই নাউন ক্লজ হইলে ভালো হইতো, বাট পরীক্ষকরা আসলে ওই নাউনের দিকে ফোকাস করতে যায়, নাউন ফ্রেজ ক্লজ ভুলে গেছে। ওকে ভাই, এখানে এই পয়েন্টটা কিন্তু মোটামুটি আছে। আসেন, ড্রাইভিং ডাউন দ্য রোড কথাটা চেয়েও কোনটা আমাদের কাছে ভালো লাগবে? while driving down the road নাকি while I was driving down the road নাকি I was driving down the road? দেখেন
আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড এ ডিয়ার, মানে এই কথা মিলে না, আপনার বাক্যের অর্থের সাথে মিলাইতে গেলে আপনি দেখবেন পাবেন যখন আমি রাস্তা দিয়ে ড্রাইভ করছিলাম অথবা রাস্তা দিয়ে ড্রাইভ করার সময়ে, এটা হলে আমাদের বেশি ভালো হইতো অপশনে, রাস্তা দিয়ে ড্রাইভ করার সময়ে একটা ডিয়ার লাফায়া পড়ছে আমার সামনে, এমনটা বোঝাচ্ছে। এখন আসেন, এই যে সময়ে কথাটা কিন্তু আমাদের এই সিডিতে নাই, ফলে আপনি এ আর বি নিয়ে একটু মাথা ঘামাবেন। ওয়াইল ড্রাইভিং ডাউন দ্য রোড এ ডিয়ার লিপ আউট ইন ফ্রন্ট অফ মি, এখন আপনি বলবেন ড্রাইভিং করার কাজটা কার? মানুষের না, তাহলে কমার পরে কিন্তু মানুষ থাকতে হবে, আর মানুষ তো নাই ভাই, কিন্তু মানুষই নাই, হরিণই আছে। ফলে আপনি কোনোভাবেই মানে ওই যে আমি যে আইডিয়াটা আপনার দিয়েছিলাম যে কমার আগে আপনি অপূর্ণাঙ্গ কথাবার্তা পাবেন, এই জন্য সবসময় আন্দাজে অপূর্ণাঙ্গ কথার দিকে খুঁজতে যায় না, অর্থ বোঝার দিকে একটু অ্যাটেনশন না দিলে ভাই ভেজালে পড়বেন। এই কথা আমি প্রায়শ বলে আসি যে ভাই প্লিজ, গ্রামার অবশ্যই দামি জিনিস, গ্রামার দিয়ে আপনি অধিকাংশ ক্ষেত্রে কাজ চালা যেতে পারবেন, স্টিল অর্থের দিকে অ্যাটেনশন না দিলে মাঝে মাঝে দেখবেন গ্রামাটিক্যালি দুটা কারেক্ট, তখন আপনি করবেন কি? অর্থ বোঝার খুব দরকার আছে, কেমন? ফলে আপনি উত্তরে নিশ্চয়ই বি নাম্বার লিখেছেন, ওয়াইল আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড, যখন আমি রাস্তা দিয়ে ড্রাইভ করছিলাম, এ ডিয়ার লিপ আউট ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে এসে পড়ছে। ওকে, তারপর এখানে কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস অফ মাই স্কলারশিপস, আমার স্কলারশিপের কন্ডিশন অনুযায়ী আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমার এই দেখেন আমার ডিগ্রি শেষে, তাহলে শেষ করবে কে? শেষ করার কাজ কিন্তু আমার, তাই না? আমার, তাহলে আমি কথাটা থাকতে হবে। দেখেন এক জায়গায় আমি কথা আছে, সেটা ডি নাম্বারে, আপনার প্যাঁচ পোহাতে হবে না নিশ্চয়ই। তাহলে ওয়াইল আই ওয়াজ ড্রাইভিং ডাউন দ্য রোড আর ডিয়ার লিপ আউট ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ আলাদা করে অবশ্যই একটা প্রিপোজিশনাল ফ্রেজ, শুরু হয়েছে শেষ হয়েছে। আর এখানে বলছে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমার ডিগ্রি শেষে আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি, আমার মানে স্কলারশিপের কন্ডিশনে ছিল পড়াশোনা শেষ করার পরে আমার ওনার একটা চাকরি দিবে, এমনটা বোঝাচ্ছে। নেন করেন 5-6, চট্টগ্রামে আসছে দুটাই এবং একই বছরে, নাকি না? 13, 14, 15, 16, মানে 1 বছর পরে গ্যাপ দিয়ে। দেখেন টপিক কিন্তু আমাদের এইখানেই, টপিক আমাদের এই ড্যাংলিং মডিফায়ারেই। করেন, একটু ভাবেন ভাই। দ্য প্যাসার বাই টুক আ ন্যাপ, মানে পথচারী হালকা একটা ঘুম দিছে, ন্যাপ কিন্তু মানুষ দুপুরেই নেয়, তাই না? কি লিখবেন? ক্লান্ত হইয়া একটা ন্যাপ নিছে, এটা বোঝাচ্ছে। ক্লান্ত হইয়া কথা কোথায় পাবেন? বি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড নাকি হ্যাভিং টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড? ক্লান্ত কিন্তু হয়ে গেছে আগে, ক্লান্ত হইয়া শেষ, তারপর সে হইছে। আমি পড়াইছিলাম জেরান পার্টিসিপল পড়তে গিয়ে কিন্তু এই কথাটা। ওয়াইল বাইকিং, ভাই বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম, বাইকিং মানে বাইক চালানো, সে ব্যক্তির কথা রেফার করছে। আপনি কমার পরে ব্যক্তি খুঁজবেন, আছে নিশ্চয়ই এক জায়গায়। দেখেন আসেন ভাই, আমরা উত্তর নিশ্চয়ই পেয়ে গেছি। টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড, মানে টায়ার্ড হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে। তা প্যাসার বাই টু কানেক্ট, মানে টায়ার্ড এবং এক্সস্টেড হয়ে প্যাসার বাই কি করছে? একটা টুপ নিছে, একটা ন্যাপ নিছে। তারপর আসেন, হ্যাঁ কোথায়? ওয়াইল বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম, কি লিখবেন আপনি? বাইকিং এর কাজটা ব্যক্তি করছে না, ব্যক্তি কোথায় আছে? এই যে জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, হেড দেখে আপনি পাস্ট পারফেক্ট ভাববেন না ভাই, পাস্ট টাইম টেন্স কিন্তু এটা। তারপর করেন 7-8, একটু ভাবেন, খাতায় লিখেন। অ্যাসাইনমেন্টটা শেষ কইরা টিভি বন্ধ করা হয়েছে, টিভি শুরু করছি, এমনটা। দেখেন সহজ, দুটাই সহজ। আসেন ভাই, সাথে আমরা উত্তরে কি লিখবো? হ্যাভিং ফিনিশড, ফিনিশের কাজ করছে কে? টিভি তার ফিনিশ করে না। রিডিং করছে কে? আর্টিকেলে কি আর রিডিং করে? বই রিডিং মানে পড়ে তো মানুষে। রিলিভড অফ রেসপন্সিবিলিটি, কাজ থেকে রিলিভ পায় কে? ব্যক্তি তো, হুমি তো আর রিলিভ পায় না। তাহলে এই ফিনিশ করার কাজটা কিন্তু ব্যক্তি আছে। দেখেন কথা কিন্তু এটাই ঘুরে ফিরে। আর এখানে কি বলছে? জাম্পিং এর কাজটা করছে কে? শার্কে নাকি মানুষে? হ্যাঁ, এখানে প্রশ্ন একটু ভুল আছে, যেটা রাজশাহীতে আসছে। বাক্যটা মূলত হবে আফটার না জাম্পিং আউট অফ আ বোট, কথাটা এরকম হবে। হ্যাঁ, জাম্পিং আউট অফ আ বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই আ শার্ক।
মানে মূল বিষয়টা হলো, যাই হোক আমরা যা বুঝতেছি অফশোর দিয়ে, এই জাম্পের কাজটা বোট থেকে জাম্প দিছে, মানে বোট থেকে জাম্প দিছে, মানুষটাই বোট থেকে জাম্প দিছে। তাহলে আফটার জাম্পিং অফ আ বোট, মানে আফটার জাম্পিং আউট অফ আ বোট, আফটার জাম্পিং আউট অফ আ বোট, বোট থেকে জাম্প দিছে লোকটায়, আর লোকটার আইসা কামড়াইছে কি শার্কে, এটা বোঝাচ্ছে। আপনি বুঝতে পারছেন বাক্যের অপশনে আপনি কিন্তু আফটার জাম্পিং আউট অফ দ্য মেন বাইট দ্য, সেটা তো বলতে পারেন না। ওই স্নেকের মতো একটা বাক্য পড়াইছি না, মিলে না কিন্তু। মানুষে কি যে শার্কে কামড়ায় নাকি, শার্কে এসে মানুষের কামড়ায়, ফলে সি নাম্বারে নিবেন, জানি দেন নজর করেন। কত প্রশ্ন আসছে ভাই, টপিকটা কত সহজ না। এই টপিকের জিনিস না বুঝলে কিন্তু বিপদ আছে, জিনিস সোজা করেন। আমার কোনো ব্যাখ্যা আসলে লাগবে না, কথা একটাই। আসেন ভাই আমরা উত্তর করি। 9 ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স বলছে, সি ইউনিটে আসছে ডিউ। আপনি ক্রসিং এর কাজ করছে কে, কোনো ব্যক্তি, তাই না? কারে তো ক্রসিং দ্য স্ট্রিট আকার অলমোস্ট এক্সট্রা কাজ, মানে রাস্তা ক্রস করছে কে, রাস্তা কি ক্রস কারে করে নাকি, মানে কাট দিয়ে আমরা করি, বাট মূলত রাস্তা ক্রস করে কিন্তু মানুষ, তাই না? এখানে যা বলছে ক্রসিং দ্য স্ট্রিট, তাহলে উত্তর আমরা অবশ্যই অ্যাজ উই ক্রস দ্য স্ট্রিট, যেহেতু আমরা রাস্তা ক্রস করছিলাম, যখন রাস্তা, এখানে অ্যাজ মানে যখন রাস্তা ক্রস করছিলাম, আকার অলমোস্ট এক্সট্রা কাজ, আমাদেরকে প্রায় আঘাত করছিল। ওকে ভাই, বাক্যের অর্থ বুঝে পড়া ছাড়া এখানে কোনো গতি নাই। তাহলে অ্যাজ যখন উই ক্রস দ্য স্ট্রিট, আমরা রাস্তাটা ক্রস করছিলাম বা করেছিলাম, আকার অলমোস্ট স্ট্রাক আজ আমাদেরকে আঘাত করছিল। তারপর আসেন হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ, মানে লাঞ্চ খেয়ে, এরা বোঝাচ্ছে লাঞ্চ খাওয়ার শেষে। তাহলে লাঞ্চ খাওয়ার শেষে তারপর মানুষ লাগবে না, লাঞ্চ খাইছে কে, মানছে না। হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ, পেসিভ মুড কিন্তু এটা আছে। তাহলে মানুষ আছে কোথায়, প্রবলেম তার মানুষ না, ইট তো মানুষ না, এই যে কমিটি কিন্তু মানুষ ভাই, কমিটি মেম্বার্স আছে, পেয়ে গেছেন নিশ্চয়ই। 11-12 করেন। আমরা শেষ দিকে এই টপিকের প্রশ্ন প্র্যাকটিস। কঠিন না ভাই, কথাবার্তা ঘুরে ফিরে একটাই, মাঝে মাঝে বাক্য বুঝে পড়ার অভ্যাস খুব কাজে দিবে আপনাকে। নট লুকিং ওয়ার হি ওয়াজ গোয়িং, না তাকায় সে কোথায় যাচ্ছে, তাকাতাকির কাজ কিন্তু কারের না, মানুষের। তাহলে আপনি মানুষের আছে 2 জায়গায়। এবার আসেন মানুষ কি, হি ওয়াজ হিটেড, কোনো ভার্ব আছে ভাই, হিট ভার্বের 3টা ফর্মে কিন্তু হিট, ফলে উত্তর দি নট লুকিং ওয়ার হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ হিট বাই এ কার, তারে আঘাত করছে একটা কারে। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালা বাইরে দিয়ে উড়ে, এখন জানালা বাইরে দিয়ে উড়ে কে, কোনো ব্যক্তি, এটা তো আপনার বুঝতে হবে, তাই না? ফ্লাইং এর কাজ কি মানুষের নাকি কোনো অন্য কোনো পশু পাখির বা কোনো পাখির বা পাতার লতার, হ্যাঁ কাগজের। তাহলে ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, হি দ্য পেপারস, পেপার কিন্তু উঠতে পারে ভাই। তাহলে ফ্লাইং আউটসাইড উইন্ডো, এই পেপার লাগবে আপনার, পেপার লাগবে। এবার বাক্যের অর্থ বোঝার বিষয় আছে। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালা বাহির দিয়ে উড়ে, দ্য পেপারস ওয়ার গ্রেবড বাই হিম, মানে পেপারের ধরছে, তার মানে কি এই উড়াউড়ি কাজ কি ইয়াই করছে নাকি, মানুষে করছে নাকি, দ্য পেপারস ওয়ার গ্রেবড বাই হিম, এটাই তো হবে। হ্যাঁ, তাহলে পেপারে ধরা হয়েছে, মানে ফ্লাইং আউট দ্য উইন্ডো, জানালা বাইরে দিয়ে যখন উড়ে যাচ্ছে তখন পেপারে ধরা হয়েছে মানুষের দ্বারা, উত্তর অবশ্যই সি। আর ডি নম্বর ইস্যু কি, দ্য পেপারস গ্রেবড বাই হিম, ওমা হইল কি ভাই জিনিস, পেপারস গ্রেবড মানে পেপারে ধরে ফেলছে, বাই হিম তার দ্বারা, মিলে না, মানে পেসিভ প্যাটার্ন আসছে দূর, আবার মানে এতটুকু পেসিভ প্যাটার্ন, বাট এখানে কিন্তু পেসিভ বুট নেই। আমরা জানি পেসিভ বলতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে একটা অক্সিলারি লাগে, ফলে নাই এই জিনিস। আর পেপারস ওয়ার গ্রেবড হিম মিলে না তো, মানে এই দুইটা পেসিভ মুড দিতে চাইছে, বাট 2 জায়গায় 2 রকম ভুল আছে, এবং ঠিকটা আছে সি নাম্বারে, ফ্লাইং আউট দ্য উইন্ডো, দ্য পেপারস ওয়ার গ্রেবড বাই হিম। করেন। একই কথা ভাই, বিং ইন হেস্ট, তাড়াহুড়ার ভিতর থাইকা, কোনো মানুষ এই তাড়াহুড়া করে, কোনো মানুষ কিন্তু মানুষ তাড়াহুড়া করে মানুষ। তাহলে মানুষ আছে দেখেন বি নাম্বারে, শি লেফট দ্য ডোর, সে দরজা মানে ডোর ত্যাগ করছে। হ্যাঁ, তাড়াহুড়ার কাজটা করছে কে, মানুষই, ফলে মানুষ লাগবে কমার পরে। আপন হ্যাচিং, হ্যাচিং এর পরে,
হ্যাচিং এর পরে, তাহলে হ্যাচিং জিনিসটা কার সাথে যায়? কোনো মানুষের সাথে যায় নাকি কোনো প্রাণীর সাথে যায়? নিশ্চয়ই প্রাণীর সাথে যায়। এই যে আপন হ্যাচিং মানে হ্যাচিং এর পরে ইয়াং ডাকস নো হাউ টু সুইম। ইয়াং ডাকসরা মানে হাঁসের বাচ্চারা জানে কেমনে সাঁতার কাটতে হয়। করেন, আমরা লিটারেলি শেষ দিকে আছি এই টপিকের। হ্যাঁ, করেন। স্মলার অ্যান্ড ফ্যাটার দেন অ্যান অরেঞ্জ। অরেঞ্জ থেকে স্মলার এবং ফ্যাটার, তার মানে কোনো একটা অরেঞ্জের মতো কোনো একটা খাবার বা একটা ফল নিয়ে কথা বলতেছে। আপনি কমার পরে ওইটা কিছুই পাবেন। আমাদের অপশন যা আছে তার মধ্যে একটাই আছে, শুধু ফল। দেখেন ভাই, উত্তর এই নাম্বার ছাড়া কিছু হতে পারে না। স্মলার অ্যান্ড ফ্ল্যাটার দেন অ্যান অরেঞ্জ, একটা অরেঞ্জ থেকে ছোট এবং গোল, এটা কি? ট্যানজারিন। শেষ, আর কোনোটা তো অপশন নাই উত্তরে। করেন এবার। আমরা নতুন একটা টপিকের প্র্যাকটিস করছি এখন। কোনটা বলতে পারেন তো? বলেন তো ভাই। রিকোয়ার দেখে মনে হয় না, মুভ দেখে। সাবজেক্টিভ, রুবাইজ মডার্ন থেকে সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ আসবে, তারপর ভার্বের সাবজেক্ট যাই হোক ভার্বের 100% বেস ফ্রম বসবে, কোনো দিকে নেওয়া যাবে না। বি ভার্বের এমিজার ওয়াজারের পরিবর্তে শুধু বি বসবে, হ্যাভ হ্যাজারের পরিবর্তে শুধু হ্যাভ বসবে, আর ভার্ব আসলে একবারে ভার্বের সাথে এস, ইএস, আইএনজি কিছু লেখা যাবে না। কুইক, রিকোয়ার ভার্বটা সাবজেক্টিভ ওয়ার্ড জানি, তারপর দ্যাট ক্লজ দেখতে পাচ্ছি। সাবজেক্ট যাই হোক ভার্বের কোন ফর্ম? বেস ফ্রম। দেখেন আপনি কি লিখবেন? দ্য ফর্মস বি সাবমিটেড, দ্য ইট ইন ফর্ম বি সাবমিটেড, কি লিখবেন? চিন্তা করেন। দ্যাট ক্লজ এখানে নাই, কিন্তু এখানে শুড লিখা যাবে না। শুড বি সাবমিটেড না, উত্তর আপনি এ লিখেছেন নিশ্চিত। বি সাবমিটেড মানে সাবমিট যেন হয়ে যায়, এটা বোঝাচ্ছে। বিফোর দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। দ্য অফিস রিকোয়ার সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট আছে। সাবজেক্ট যাই হোক ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম লিখবো, বেস ফর্ম আছে কমপ্লিট। মুভ সাবজেক্ট আছে, মুভ আমাদের সাবজেক্টিভ ওয়ার্ড। দেখেন যদি মুভ ভার্বটা সাবজেক্টিভ ওয়ার্ড আমি না জানি তাহলে কিন্তু আমার ভেজাল আছে। আমি দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স হলে পরে কিন্তু পাস্ট পারফেক্ট হবে, আমরা এমনটা পড়ি। ফার্স্ট পারফেক্ট খুঁজতে চাইবো, না পাইলে কমপক্ষে তো পাস্ট টেন্স মাইরে দিব। কিন্তু এখানে কি দিতে হবে ভাই? বি পোস্টপোন, বি, এই যে বিইবি লিখা যাবে। অ্যামিজার ওয়াজের পরিবর্তে শুধু বিইবি লিখা যাবে। ওকে, তাহলে আমরা উত্তর পেয়েছি ভাই 16তে এ নাম্বার। দ্যাট রিকোয়ার যেহেতু আছে, দ্যাট ইট ইন ফর্মস বি সাবমিটেড। 17তে সি ভার্বের বেস ফর্ম লাগবে। 18তে বিইবি শুধু আমাদের বেস ফর্ম আকার আছে, আর কোনোটাই নাই। দেন করেন। 19-20 সাবজেক্টিভ ওয়ার্ড পারলে আপনি পারবেন। সাজেস্ট ভার্ব আছে না, আপনি একটু পজ করে কাজ করেন। সাজেস্ট ভার্বটা আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও আমরা ভার্বের সাথে অ্যাজ লিখবো না, কারণ সাবজেক্টিভ ওয়ার্ড আছে। তাহলে আমরা খারাপ লাগলেও গো টু ডক্টরটা লিখবো, গো লিখবো। হির সাথে আমরা গো লিখতে আমাদের খুব মানে বাধে, তাই না? হেজিটেট করবো আমরা, বাট স্টিল যেহেতু সাবজেক্টিভ ওয়ার্ড আছে আমরা লিখতেই হবে। রিকোয়েস্ট একটা সাবজেক্টিভ ওয়ার্ড। দেখেন ভাই কোন ভার্বগুলো গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস কোশ্চেন পড়তে গেলে আপনি বুঝবেন। আমি তো দেখাচ্ছি, আপনার হাতে যে বই আছে ঘাঁটলে দেখবেন যে কোন ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ। আপনি নিজেই একটা ড্রাফট করে ফেলতে পারেন যে এই 10টা থেকে প্রশ্ন বেশি আসছে, ঘুরে ফিরে এগুলোই আবার আসবে দেখবেন। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, কই আছে দেখেন ভার্বের বেস ফর্ম? এক জায়গায় আছে শুধু, এটা হলো এই নাম্বারটা, আর কোথাও নাই। স্টাডি আর কোথায় আছে দেখেন? এখানে তো স্টাডিড আছে, এখানে কি কি লিখা আছে, এখানেও কি কি লিখা আছে। লাগবে না আমাদের, শুধু লাগবে এই দুটাতে এই নাম্বার। তারপর আসেন, পজ করেন ভাই, খেলেন। ইনসিস্ট, দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স লেখা যাবে না, ভার্বের বেস ফর্ম লিখতে হবে, কারণ ইনসিস্ট ভার্বটা সাবজেক্টিভ ওয়ার্ড। প্রেফার্স আছে, হার এভরি সিঙ্গেল স্টুডেন্ট, সিঙ্গুলারে রেফার করছে, তারপরে আমরা এস লিখতে পারবো না, শুধু স্পিক লিখতে হবে। উই প্রপোজড, পাস্ট টেন্স আছে, দ্যাট ক্লজ পরে পাস্ট টেন্স লিখতে পারবো না যেহেতু প্রপোজ সাবজেক্টিভ ওয়ার্ড। ফলে ভার্বগুলোর খেয়াল রাখা ভাই খুব জরুরি জিনিস। ভার্বের বেস ফর্ম কোথায়? টেক্স লিখা যাবে না। হির পরে টেক লিখতে খুব খারাপ লাগে, হির পরে টেক্স হলে আমাদের কাছে বেশি ভালো লাগে, বাট স্টিল সাবজেক্টিভ, টেরা, খেয়াল রাখতে হবে। দেন 24-25 করেন, পজ করেন। ইম্পারেটিভ সাবজেক্টিভ ওয়ার্ড ভাই, ভার্বের বেস ফর্ম কি আছে? ইউর সাথে আর বসা দিলে খুব ভালো লাগে না, বিইবি লিখতে হবে, শুধু বিইবি, আর কিছু লেখা যায় না। ডরিন ওয়াজ সো ফিউরিয়াস, খুব রাগান্বিত, দ্যাট শি স্টপড প্লেইং দ্য পিয়ানো বিকজ হার টিচার ইনসিস্টেড, সাবজেক্টিভ ওয়ার্ড। দ্যাট এর পর শি আছে। তারপর আমি একটা সুন্দর কথা লিখেছি, সেই কথাটা মূলত একটা হাদিস। লেখা আছে, হি ইজ নট আ ট্রু বিলিভার হুজ নেইবার ইজ নট সেফ ফ্রম হিজ হার্ম। মানে সে প্রকৃত মুমিন না
যিনি যার প্রতিবেশীরা তার ক্ষতি থেকে নিরাপদ না। তার মানে আপনি আমি যদি মুমিন হই তাহলে নিশ্চয়ই আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আমি তো মনে করি না যে এটা শুধু মুমিনদের গুণ, বরং যে বা যারা নিজেকে ভালো মানুষ ভাবেন, যেই ধর্মের হোক না কেন, তার দ্বারা কোনো মানুষ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। যদি আপনি আমি কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি করে ফেলি, নিশ্চয়ই ওই ক্ষতিটা আবার আমার দিকে আসবে, টুডে অর টুমোরো, এইভাবে বা ওইভাবে। ফলে এটা শেয়ার করার মূল কারণ হলো ভাই, আমার দ্বারা আপনার দ্বারা যেন পৃথিবীর কোনো ধরনের মানুষ কোনোভাবেই যেন কষ্ট না পায়। 26-27 পজ করেন। ইফযুক্ত সেন্টেন্স পাস্ট পারফেক্টে আছে, ফলে আপনি নিশ্চয়ই উড হ্যাভ লিখবেন। আমরা জানি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট পারফেক্ট হলে অন্য পাশে উড হ্যাভ V3 হয়। 27 ইফ দ্যার ইজ আ উইল, ভাই এটা একটা প্রবাদের মতো। প্রবাদ হলে কোনো গ্রামার নাই, নিয়ম কারণ নাই, তাই না? ইচ্ছা থাকলে উপায় হয়। ইফ দ্যার ইজ আ উইল দ্যার ইজ আ ওয়াই। নেক্সট, সহজ জিনিস ভাই, এবং আমি যতগুলো প্রশ্ন দেখাবো সব প্রিভিয়াস কোয়েশ্চেন। আপনি যে কোনো বই ধরে প্রশ্ন সমাধান করতে গেলে দেখবেন আমার এগুলো আছে, প্লাস আরো অনেক আছে। আপনি করতে থাকবেন, আপনি মজা পাবেন ইনশাআল্লাহ। এবং আপনার ইংলিশ প্রস্তুতি অবশ্যই খারাপ আর থাকতে পারবে না। হেড দিয়ে শুরু হয়েছে, বাক্যের মাঝে কমা আছে, ফুল স্টপ আছে, বুঝে নিচ্ছি হেড টাইপের কাজ করছে। তার মানে এই পাশে উড হ্যাভ V3 আছে, আমরা বুঝে নিচ্ছি এই পাশে পাস্ট পারফেক্ট আছে। তার মানে ইফ হি হ্যাড নোন লাগবে, ইফ যেহেতু নাই তাহলে হ্যাড হি নোন, উত্তর এটাই হচ্ছে। দেন এখানেও দেখছি আমরা উড হ্যাভ V3 আছে, তার মানে আমাদের এখানে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট লাগবে। তাহলে আমরা ইফ হি হ্যাড নট রিজাইন লাগবে, অথবা হ্যাড হি নট রিজাইন, যদি সে নিজে পদত্যাগ না করতো আমরা তারে করতাম, মানে তারা জোর করে পদচ্যুত করতাম, এমনটা বোঝাচ্ছে। উত্তর হচ্ছে এ। নেক্সট 30 থেকে 33, अगेन আপনি অবশ্যই পজ করে কাজ করবেন ভাই। প্লিজ খাতায় লিখেন, নিজে নিজে ভাবেন, প্রত্যেকটা প্রশ্ন থামায় একটু ভাবেন কি হতে পারে উত্তর। আপনার মূল পরীক্ষায় প্রশ্ন এরকমই হবে। যেই প্রশ্নগুলো হয়ে গেছে এগুলো আমাদের জন্য সহজ মনে হয়, এবং যদি হয়ে যাওয়া প্রশ্নগুলো বুঝে বুঝে বারবারে পড়েন, ট্রাস্ট মি, মূল পরীক্ষায় গেলে আপনি প্রশ্ন ঘুরে ফেলে এরকমই পাবেন। হয়তো শব্দ চেঞ্জ হবে, মূল কথা থিম কিন্তু সেম থাকবে। আসেন, এখানে দেখছি ইফ আই হ্যাড পাইছি, V3 কিন্তু পাই না, ফলে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট, মানে সেকেন্ড কন্ডিশনালে আছে ভাই। উড ভার্বে বেস ফর্ম লাগবে, আছে সি নাম্বারে। দিস কুড হ্যাভ ওয়ার্কড, আমরা দেখছি থার্ড কন্ডিশন আসলে এরকম হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ V3 হয়। তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট লাগবে, বিন লিখাও আছে, ফলে আমাদের একটা হেড লাগবে। ইয়েস, ইফ আই হ্যাড বিন মোর কশাস, যদি আমি হইতাম আরো সতর্ক, তাহলে এই মানে দিস কুড হ্যাভ ওয়ার্ক, এটা কাজ হইতো। দেন 32 নম্বর প্রশ্নটা অনেক জায়গায় আসছে ভাই, মেডিকেলে আসছে এই প্রশ্নটা ঘুরাই ফিরে। ইফ হি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করতো টু লিভ দ্য কান্ট্রি, তাহলে তারে অ্যারেস্ট করা হইতো, সে কিন্তু অ্যারেস্ট করতো না, তারে অ্যারেস্ট করা হইতো। প্যাসিভ লাগবে কিন্তু, বুঝেন। আপনি যদি বলেন এই পাশে পাস্ট পারফেক্ট আছে, তাহলে এই পাশে আমি উড হ্যাভ, কুড হ্যাভ V3 মাইরা দেই, তাহলে আপনি যে উড হ্যাভ অ্যারেস্টেড লিখে দিলে কিন্তু হয় না ভাই। হি উড হ্যাভ অ্যারেস্টেড মানে সে অ্যারেস্ট করতো, বিষয়টা এরকম না, তারে করা হইতো। যদি সে দেশ থেকে চেষ্টা করতো, তারে অ্যারেস্ট করা হইতো, ফলে পেসিভ মুডটা লাগবে ভাই। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তারে অ্যারেস্ট করা হইতো ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। দেন ওয়াইল গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার সময় টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা নিয়ে যাও। ইন কেস ইট ট্রেন্স, যদি বৃষ্টি হয়। আমরা বলেছিলাম সতর্কতামূলক যদি অর্থে আমরা ইন কেস শব্দটা ব্যবহার করে থাকি। আসেন, আমরা উত্তর পেয়ে গেছি ভাই, একে সি, কারণ পাস্ট পারফেক্ট নাই কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট আছে। আর এখানে কুড হ্যাভ V3 আছে, তার মানে আমাদের এখানে পাস্ট পারফেক্ট মুড লাগবে, সেটা এই নম্বরে আছে। আর এখানে আমাদের বাক্যের অর্থটা বুঝতে হবে, যদিও পাস্ট পারফেক্ট মুড আছে, এখানে আমরা উড হ্যাভ দিয়ে দিলে কিন্তু হয় না ভাই, অর্থ দিয়ে অ্যাটেনশন অবশ্যই দিতে হবে, কারণ উত্তর হচ্ছে সি, পেসিভ মুড লাগবে। আর এখানে বুঝাচ্ছি অফিসে যাওয়ার সময়ে তোমার ছাতাটা নিয়ে যাও যদি বৃষ্টি হয়, এমনটা বোঝাচ্ছে। দেন 34 টু 37 পজ করেন, খাতায় লিখেন, একটু মাথা ঘামান। এখন যত মাথা ঘামাবেন পরীক্ষা হলে আপনার তত কম মাথা ঘামাতে হবে ইনশাআল্লাহ। 34 আসেন, ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। ভাই এটা একটা স্বাভাবিক বিষয়, তাই না? এটা একটা সাইন্টিফিক বিষয়। সাইন্টিফিক বিষয় হলে কিন্তু উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ভাই, ইফ যুক্ত হোক অথবা ওয়েন দিয়ে যুক্ত হোক। তাহলে আপনি উত্তর নিশ্চয় ওয়েন ওয়াটার
ফ্রিজেস, যখন পানি ফ্রিজ করা হয়, ইট টার্নস ইনটু আইস, এটা কি হয়? আইসে পরিণত হয়। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, দেখেন উড হ্যাভ হ্যাপেন্ড, বুঝছেন তো? মানে উড হ্যাভ ভিতরে আছে, তার মানে ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট লাগবে। তাহলে ইফ যুক্ত পাস্ট পারফেক্ট কোনটা খোঁজেন আপনি? তারপর ইফ আই ড্যাশ আ প্রিন্স, আই উড নট নো, উড নো আছে, তার মানে আপনি অবশ্যই ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স নেবেন। আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ড্যাশ আই ফরগেট, আমি নাম্বারটা লিখে রাখবো যদি ভুলে যাই, সতর্কতামূলক যদি আকারে অর্থ আসছে। তাহলে আপনি উত্তরে প্রথমে অবশ্যই বি লিখেছেন, কারণ সায়েন্টিফিক কথাবার্তা এটা হইলে এটা হয়ই। তারপরে 35-এ অবশ্যই আপনি সি লিখেছেন, পাস্ট পারফেক্ট মুড আছে, মানে এখানে পাস্ট পারফেক্ট মুড হলেই আমরা এটা লিখি। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, কি ঘটতো? ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, যদি ব্রিজটা ভেঙে যাইতো, ব্রিজটা ভেঙে যেত, ব্রিজটা তো ভাঙ্গা লাইতো না, তো ভাঙ্গে যাইতো। যদি ব্রিজটা ভেঙে যেত তাহলে কি ঘটতো? তারপর 36-এ দেখেন উড নো আছে যেহেতু, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা এমনটা লিখি। কোথায় আছে ভাই? ইফ আই ওয়ার আ প্রিন্স, যদি আমি একজন প্রিন্স হইতাম, আই উড নো হোয়াট সরো ইজ, আই উড নট নো হোয়াট সরো, দুঃখ কি সেটা বুঝতাম না। এটা কথার কথা, প্রিন্স হইলে আরো বেশি দুঃখ হয়। এদের প্রত্যাশা বেশি থাকবে যখন মানুষের, তখন প্রত্যাশা প্রাপ্তির গ্যাপ হইলে মানুষ হতাশ বেশি হয়। যদি আপনি দেখেন পৃথিবীতে কারা বেশি হতাশ হয়, আত্মহত্যা কারা করে, গরিবরা না ধনীরা? দেখবেন ধনীরাই বেশি, কারণ প্রত্যাশা বেশি প্রাপ্তি কম। তখন প্রত্যাশা প্রাপ্তির গ্যাপ হইলে মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকে বা ফ্রাস্ট্রেশনের দিকে ঝুঁকে। পৃথিবীতে আত্মহত্যা করতে কারা চায় বেশি, শিক্ষিত না মূর্খরা? দেখবেন ভাই শিক্ষিতরাই সামহাও বেশি। মানে মূর্খদের, মানে মূর্খ বলতে আমরা মানে একবার একাডেমিক ভাষা না বলি, যারা দিন দুনিয়ার প্যাঁচগোজ কম বুঝে তাদের লাইফে প্যাঁচগোজ কম থাকে, যারা দিন দুনিয়ার প্যাঁচগোজ বেশি বুঝে এদের লাইফে প্যাঁচগোজ আসেও বেশি আসলে। মানে আমি গ্রামীণ ভাষায় বলি, যাদের জায়গা জমিন বেশি আছে এক জীবন তছনছ হয়ে যায় অনেক সময়। যাদের জায়গা, আমি দেখেছি জায়গা জমিন বেশি কিন্তু লাইফে অনেক সমস্যা। জায়গা জমিন নাই, কোনো রকম থাকার মতো ভিড়ে আছে, আলহামদুলিল্লাহ চলে যায়। আমার সাথে দ্বিমত করার সুযোগ আছে নিশ্চয়ই। 37-এ আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, আমি এই ফোন নাম্বারটা লিখে রাখবো যদি আমি ভুলে যাই, মানে সতর্কতামূলক যদি, ইন কেস আই ফরগেট। দেন আসেন 38 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমি স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন পাই প্রায়শই, বুঝে পড়লে ভাই সমস্যা হবে না। 38, একটু ভাবতে হবে, ভাবলে দেখবেন আর সমস্যা নাই। শুধু গ্রামার দিয়ে মিলাইন না, অর্থ বুঝার, একটু বুঝে পড়ার ট্রাই করেন। আসেন ভাই, বাক্যে বলছে ইফ ইউ অর সামওয়ান ইউ নো নিডস হেল্প, বাক্যের অর্থ বুঝছেন তো? যদি তোমার অথবা আপনি চেনেন, যদি তোমার অথবা তুমি চেনে এমন কারো হেল্প প্রয়োজন হয়, তাহলে কল দিও, টোল ফ্রি নাম্বার, মানে ফোন দিলে টাকা কাটতো না। তাহলে ইফ ইউ অর সামওয়ান ইউ নো নিডস হেল্প, তার মানে এই যে ইউ নো, এই কথাটা একটা এক্সট্রা কথা ভাই। ইংরেজদের, মানে যারা ইংরেজিতে কথা বলে তারা কিন্তু ইউনো কথাটা ব্যবহার করে। ইভেন আমরা যারা বাংলা ভাষাভাষী স্টিল ইংলিশে কথা বলতে গেলে আমরা ইউনো কথাটা কিন্তু বলে ফেলি। এটা ইংরেজির একটা মুদ্রা দোষ। আমরা বাংলা ভাষাটা ইয়েতে এরকম কিছু একটা ব্যবহার করি। তো ইউনোটা একটা এক্সট্রা কথা, যেটা আমরা কথা ইংলিশে কথা বলতে আমরা বা নেটিভ স্পিকাররাও কিন্তু ব্যবহার করেন। তাহলে যদি তুমি অথবা তুমি চেনো এমন কারো হেল্প প্রয়োজন হয়, তাহলে ইউনো কথাটা আপনি যদি রাইখা দেন, তাহলে সামওয়ানের পরে কিন্তু নিডস লাগবে, খেয়াল করেন। এটাই আমাদের মূল ঘটনা, ওনারা পেন্সটা আমাদের এইখানেই দেন। তাহলে ইফ ইউ অর সামওয়ান নিডস হেল্প, যারে তুমি চিনো, কল আওয়ার টোল ফ্রি নাম্বার। দেন হ্যাড আই নোন ইউর নাম্বার নেম, তাহলে হ্যাড আই নোন তার মানে হলো ইফ আই হ্যাড নোন, পাস্ট পারফেক্ট মোড আছে, তার মানে থার্ড কন্ডিশন থাকলে আমরা উড হ্যাভ ভি3 কোথায় আছে? এক জায়গায় আছে ভাই, ডি নাম্বারে, তাই না? পেয়ে গেছেন। দেন 40 করেন, ইজি কোয়েশ্চেন, অবশ্যই পারবেন, অর্থ বুঝলেই আপনি সহজে ধরতে পারবেন। আনলেস যুক্ত বাক্য আরেকটা নট হতে পারে না, নট হইতে পারে না। এবং উত্তর সি আর ডি দুটাই কিন্তু হইতে পারে গ্রামাটিক্যাল মুডে, বাট অর্থ দিকে অ্যাটেনশন দিলে দেখবেন ডি নাম্বারটা ভুল। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফলকাম হইবা না। এটা একবারে ডাহা মিথ্যা কথা। যারা কঠোর পরিশ্রম করে অবশ্যই অবশ্যই তারা বা সে জীবনের সফলকাম হবে, সেটা একটু সময় বেশি লাগতে পারে। সফলতা হয়তো এভাবে সে চাইছে, আমি এভাবে চাইছি, বাট আমার কষ্টের কারণে সফলতাটা এভাবে না এসে এইভাবে আসছে। মানে আমি আপনি কষ্ট করলে ভাই সফল হবই, এটা একটা মিথ্যা কথা।
যে সফল কষ্ট করছি বাট সফল হই না, তাহলে উত্তর হবে বি নাম্বারটা। সরি, বি নাম্বারটা না, সি নাম্বারটা। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, মানে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি সফল হবা না জীবনে। উত্তর হচ্ছে সি। ওকে ভাই, যেটা আমি আগে বলেছিলাম আপনাকে যে ইফ প্লাস নট এর মানে ইফ যুক্ত নেগেটিভ বাক্যের অর্থ যা, আনলেস যুক্ত বাক্যের অর্থ তাই। যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড অর্থ হলো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি সফল হবা না জীবনে। সাকসিড শব্দটা ভার্ব, সাকসেস হলো নাউন, সাকসেসফুল অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি অ্যাডভার্ব। দেন আসেন 41 43 করেন আর্টিকেলের কোশ্চেন, খুব সহজ এগুলো ভাই, ধুমধাম টান দেন। ক্লাস 6 এ পড়েন মনে করেন, এখন ক্লাস 6 এর পর এগুলো টান দেই। হ্যাঁ আসেন, মাই এল্ডার ব্রাদার ইজ এম, এম যদি দেখা যায় এম, বাট এম বলতে গেলে এম একটা ভাওয়েল সাউন্ড আছে তাই না, আপনি নিশ্চয়ই এন বলছেন। দেন ইউনিক, ইউনিক বলতে যদিও ইউ আছে বাট আমরা কিন্তু ইউ আর ওয়া সাউন্ডের আগে আর্টিকেল এ লিখি, দিস ইজ আ ইউনিক প্রবলেম। তারপরে হি আর্নস এ 100, তাই না, এ 100 টাকা এভরিডে। দেন 44 5 6 7 করেন, মনে করেন 6 এর পড়া পড়তেছে, এবং এগুলি আমাদের অ্যাডমিশন চাকরি বাকরি জগতে কিন্তু দেখা যায়। আসেন ভাই, উই ইউজুয়ালি হ্যাভ ড্যাশ ডিনার, মানে আমরা বলেছিলাম নর্মাল যদি আমাদের কোনো খাবার ব্রেকফাস্ট ডিনার লাঞ্চের আগে কোনো আর্টিকেল বসে না, তবে তার আগে অ্যাজেটিভ হলে আমরা আর্টিকেল এ লিখি। তাহলে উই ইউজুয়ালি হ্যাভ ডিনার অ্যাট 9 AM, আমরা রাত 9টায় ডিনার করি। এবং ইউনিভার্সিটির দিকে, ইউনিভার্সিটি মেডিকেলে যেটা ঘটে পুরো পৃথিবীতে এবং আমাদের দেশেও কিন্তু, যে রাতের খাবার মোটামুটি 9টার আগে শেষ হয়ে যায়। এবং আমি একটু মানে পেটের সমস্যা, মানে খাবারের একটা সমস্যা আছে আমার, পেট ব্যথার ইস্যুগুলো আছে। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার দয়া রাখেন। তো ডাক্তারের সাথে দেখা করার পর ডাক্তার আমার একটা পরামর্শ দিয়েছে, যেটা আমি নিজেও জানি, স্টিল ডাক্তারের পরামর্শ পাইলে আমরা দাম দিই বেশি আর কি। ওনার পরামর্শ ছিল রাতে ঘুমানোর কমপক্ষে 2-3 ঘন্টা আগে আপনার রাতের খাবারটা খাবেন। এই জন্য আমার এখন মোটামুটি অভ্যাস, আমি রাইট আফটার মাগরিবের পরে পরেই রাতের খাবার খাই, অথবা এশারের নামাজে যাওয়ার আগে রাতের খাবার খাই। তাতে সুবিধা কি, মানে আমার খাবারটা ঘুমাতে যাওয়ার আগেই মোটামুটি প্রসেসড হয়ে যায়, ফলে ঘুমটা খুব সাউন্ড হয়, শরীরে ক্ষতি হয় না। মাঝে মাঝে যদি কোনো কারণে ব্রেক করি, লাইক আমি এক রাতে কাছাকাছি টাইমে ঘুমের আগে দিয়ে খাইছি, ওই রাতে ঘুম হয় না আমার, অলমোস্ট 2-3 ঘন্টা আমার ঘুম আসতে সময় লাগছে। অথচ আমি এমন এক পাবলিক যে কিনা মানে শৈলে 1 মিনিটের পরে আমার হয়তো আর পাওয়া যায় না, কারণ আমি মোটামুটি টাইম নিয়ে ঘুমাই। টাইম নিয়ে বলতে অপ্রয়োজন হুদা ঘুমাই না আর কি। হ্যাঁ, তো এই খাবারের অভ্যাসটা আপনারা এখন থেকেই করে ফেলতে পারেন, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যে রাতের খাবারটা ঘুমানোর কমপক্ষে 2-3 ঘন্টা আগে, কমপক্ষে 1 ঘন্টা আগে খাইলে খাবারটা যেন মানে প্রসেসড হয়ে যায় শুইতে যাওয়ার আগেই, তাতে স্বাস্থ্য ভালো থাকে। ডাক্তারের পরামর্শ দিলাম একটা। তাহলে এখানে উত্তর পাইছি ভাই নরমাল। হি হ্যাড ড্যাশ এই যে এখানে একটা গুড চলে আসছে কিন্তু, ফলে আমরা একটা আর্টিকেল এমআইটা দিব, তাই না। দেন সন্দীপ ইজ আ বিউটিফুল আইল্যান্ড। আমরা নর্মাল কোনো আইল্যান্ডের কথা আসলে আমরা কিন্তু কোনো আর্টিকেল লেখার ইস্যু থাকে না। সন্দীপ ইজ আ বিউটিফুল আইল্যান্ড, সন্দীপ একটা বিউটিফুল আইল্যান্ড। তারপরে কি লেখা আছে, আই শেল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব অন দ্য 5th of December। বলছিলাম না অর্ডিনাল নাম্বার আগে আর্টিকেল দিয়ে বসে আমরা, অন দ্য 5th of December, 1st 2nd 3rd 4th 5th এগুলো কিন্তু অর্ডিনাল নাম্বার, ক্রমবর্ধমান সংখ্যার আগে আর্টিকেল দিয়ে লিখি আমরা ভাই। তারপর আসেন 48 থেকে 51 করেন, ক্লাস 6 এর পড়া। এই 48 কি বিশেষ পরীক্ষা হয়েছে কিন্তু, বুঝলেন, সহজ জিনিস। এবং আর্টিকেলের যে প্রশ্ন দেখাচ্ছি এগুলোও কিন্তু একটাও 6 এর না, এগুলো সব অ্যাডমিশন চাকরি বাকরি জগতের প্রশ্ন। তবে 6 এর নলেজ দিয়ে আপনি এগুলো সমাধান করে ফেলতে পারছেন জানি, এবং পারবেন। আসেন ভাই, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। প্রথম ইংলিশটা হলো ভাষা, সেকেন্ড ইংলিশটা হলো জাতি। তার মানে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এই যে উত্তর আপনি নিশ্চয় ডি নাম্বারটা নেওয়ার কথা, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। ইয়েস। তারপর এটা তো আপনি নিশ্চিত পারবেন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ডাবল কম্পারেটিভ, তাই না, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তারপর শি ইজ দ্য বেটার, দুইটা মেয়ের মধ্যে সেই বেটার, তাহলে অফ দ্য টু গার্লস শি ইজ দ্য বেটার। ডোন্ট মেক আ নয়েজ, ভাই এখানে আমার বোঝানোর কিছু নাই, ডোন্ট মেক আ নয়েজ করো না। তাহলে উত্তর পেয়ে গেছি আমরা 48 ভাই। এটা হলো ভাষা, এটা হলো জাতি রেফার করছে। আর 49 তো আমরা যত বোঝাতে আমরা ডাবল কম্পারেটিভ নিলাম, দ্য মোর এবং দ্য মোর।
আর 50-তে অফ দ্য টু গার্লস, দুটা মেয়ের মধ্যে একটা কমা থাকে নর্মালি এখানে, শি ইজ দ্য বেটার। দেন ডোন্ট মেক আ নয়েজ, নয়েজ করো না, সামওয়ান ইজ ডুইং সামথিং। 52 থেকে 55 করেন अगेन। প্রিভিয়াস কোশ্চেন ভাই, সব প্রিভিয়াস কোশ্চেন, এগুলো সব আপনি প্রশ্ন সমাধান করতে গেলে পাবেন, করে ফেলেন। পজ করেন 1 মিনিট, তারপর খেলা খেলেন আমার সাথে। দিস ইজ আ স্লিপ অফ দ্য পেন। ভাই ইজ আ স্লিপ অফ দ্য পেন, এটা একটা এক্সপ্রেশন, মানে কলমের ভুল আর কি আমরা বলি, মানে লিখতে যে ভুলে লিখে লাইছি আর কি, ইচ্ছা করে না। তো দিস ইজ আ স্লিপ অফ দ্য পেন, এখানে বোঝানোর কিছু নাই, আ স্লিপ অফ দ্য পেন। তারপরে হি মেড আ ফিউ মিস্টেক্স, এগুলো আমরা জানি সে অল্প কিছু ভুল করছে। এ ফিউ মিস্টেক্স, এই যে মেক মিস্টেক্স, এটা কিন্তু কোলাবেশন ইংলিশে, মেক মিস্টেক্স মানে ভুল করা, ডু মিস্টেক্স বলা যাবে না, মেক মিস্টেক। তারপর ড্যাশ মাদার রোজ ইন হার, পরীক্ষা আসে ভাই, দা মাদার রোজ ইন হার, এই দাটা মাদার কিন্তু কমন নাউন, বাট এখানে দা মাদার কিন্তু কমন নাউন না, বরং মানে সরি হ্যাঁ, এখানে দা মাদারটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নর্মালি মাদারটা কমন নাউন, দা মাদার মানে এখানে মাতৃত্ব, ফলে অ্যাবস্ট্রাক্ট নাউন। বলছে দা মাদার, মাতৃত্ব রোজ জেগে উঠেছে ইনহার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল, মানে মেয়েদের একটা অভ্যাস এটা। মেয়েরা যদি কোনো ছোট বাচ্চারা দেখে তারা আদর করতে মন চায়, ছেলেদের মধ্যেও থাকতে পারে, বাট মেয়েরা নর্মালি বাচ্চাদেরকে খুব ভালো আদর করতে পারে কম্পেয়ার টু ছেলেরা। হি ওয়েন্ট টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, তাহলে হি ওয়েন্ট টু দা কানাডা বলি না ভাই আমরা, হি ওয়েন্ট টু দা কানাডা না, হি ওয়েন্ট টু কানাডা হতে পারে, কিন্তু ইউএসএ এর আর্টিকেল দিয়ে লাগবে, ফলে উত্তর বি, হি ওয়েন্ট টু কানাডা অ্যান্ড দা ইউএসএ। প্রিভিয়াস কোশ্চেন, তারপর করেন 56 to 60 করেন। 6 এর নলেজ দিয়ে আপনি অ্যাডমিশন, চাকরি বাকরির প্রশ্ন সমাধান করতে পারছেন, এবং আর্টিকেল মানে থেকে রেগুলার প্রশ্ন পাবেন না, বাট প্রশ্ন যেগুলো আসবে সহজে পারবেন, পারা উচিত। পচা শামুকে যেন কারো পা কাটা না যায়, একটা প্রশ্ন পারলে আপনার মানে চান্স অনেক ভালোভাবে হয়ে যাবে। হয়তো একটা প্রশ্ন কম পারার কারণে আপনার হয়তো চান্সে হবে না, আপনার লাইফে একটা মানে কালো অধ্যায়ের মতো যোগ হয়ে যেতে পারে একটা সহজ প্রশ্নের জন্য। ফলে সহজ টপিকেরও কম গুরুত্ব দিয়ে পড়েন না, যেগুলো বেশি আসে এদেরকে বেশি গুরুত্ব দিবেন, বাট যেগুলো কম আসে এদেরকেও যখন পড়বেন খুব মনোযোগ দিয়েই পড়বেন, এবং যখন যা পড়ছেন ভাববেন এই টপিক থেকে প্রশ্ন অবশ্যই আসবে, তাহলে দেখবেন এতে একটা টান কাজ করবে। আসেন ভাই, আমি বুঝাইতে পারবো না, প্রথম প্রশ্ন আমি বুঝাইতে পারবো না কিছু। আসেন, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এটা একটা উক্তির মতো, তাই না? উক্তির মতো না, উক্তি, শেক্সপিয়ারের এক উক্তি, এবং এটা দিয়ে অনেকবার প্রশ্ন আসছে, অনেকভাবে প্রশ্ন আসছে। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, কোন বাক্যে বাট শব্দরা প্রেপোজিশন? এই যে সাহসীরা ছাড়া, বাট অর্থ যদি ছাড়া হয় তখন বাট শব্দরা প্রেপোজিশন, বাট শব্দ যদিও কনজাংশন হতে পারে, হ্যাঁ, বাট এখানে কিন্তু বাট শব্দটা প্রেপোজিশন। তাহলে নান বাট, বাট শব্দ নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে, আমরা জানি। তাহলে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এখানে আপনারা আমাদের বোঝানোর কিছু নাই, উক্তি মুখস্থ করেন। এই জন্য প্রবাদ প্রবচন ট্রান্সলেশন টপিকের শেষে দেখবেন প্রবাদ প্রবচন নামে কয়েকটা, মানে একটা টপিকের মতো আছে, অনেকগুলো বাক্য আছে, প্রিভিয়াস কোশ্চেন আকারে অনেক প্রশ্ন আসছে, এগুলো রিডিং করে রাখেন, এগুলো আপনার ট্রান্সলেশনে হেল্প করবে। নর্মাল গ্রামার আকারের প্রশ্ন আসতে পারে, কারেকশন আকারের প্রশ্ন আসতে পারে, আপনারা কেউ বুঝাইতে পারবে না এই জিনিস, আপনি নিজেও বুঝবেন না, পারলে অটোমেটিক পারবেন। শেষ, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। দেন ইউ আর আ নজরুল আইসি, এরকম একটা প্রশ্ন আপনাদের আমি এক্সাম্পল আকারেও দেখাইছিলাম, তাই না? মানে তুমি একজন নজরুল, আমি দেখছি মানে তুমি একজন নজরুলের মতো বোঝাচ্ছে এখানে। এ নজরুল, নজরুল কিন্তু অবশ্যই কমন নাউন, প্রপার নাউন না। তারপর হি কট মি বাই, হি কট মি কি হবে এখানে? হি কট মি বাই হ্যান্ড, এই যে এই ক্যাচ বাই হ্যান্ড, ভাই আমি বোঝানোর কিছু নাই, ক্যাচ বাই হ্যান্ড এটা একটা এক্সপ্রেশন আকারে ইউজ করেন, হাতে নাতে ধরা, তাই না? ক্যাচ বাই হ্যান্ড, হাতে নাতে ধরা। তাহলে বাই এ হ্যান্ড, বাই মাই হ্যান্ড কিছু বলা যাচ্ছে না এখানে, ক্যাচ বাই হ্যান্ড, হি কট মি বাই হ্যান্ড, সে আমার হাতে নাতে ধরছে। আমরা উত্তর কি লিখবো এখানে ভাই? ডি নাম্বার লিখবো। তারপর এই যে এইচ, এইচ বলতে কিন্তু আমরা প্রথমে এ সাউন্ড বলি, তাই না? ফলে আমরা এন লিখতে হবে, পুট অ্যান এইচ হিয়ার। অ্যান্ড দেন ড্যাশ রাইস অফ দিনাজপুর ইজ ডেলিশিয়াস, রাইস শব্দটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন, আগে আর্টিকেল লিখবো না আমরা, তাই না? লিখবো না, কিন্তু আর্টিকেল লিখতে হবে এখানে, কারণ নির্দিষ্ট করে দিচ্ছে দিনাজপুরের চাল ডেলিশিয়াস, আর্টিকেল দিয়ে আমরা খেলাটা খেলতে হবে। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ডেলিশিয়াস। আমি জীবনে কালা ভুনা নামে একটা জিনিস আছে না, একটা খাবার, এই জিনিস ভাল লাগছে জীবনের প্রথমবারের মতো, এবং এটার প্রেমে পড়ছি মূলত দিনাজপুর যায়, একবার মাটির চুলার রান্না খাইয়া। এর আগে এটার প্রতি খুব বেশি টান ছিল না, এখন মোটামুটি যদি নিজে সুস্থ থাকি, সামর্থ্য থাকে, চেষ্টা করি কালা ভুনা জিনিসটার দিকে ঝোঁক দিতে।
দ্য রাইস অফ দিনাজপুর ইজ ডেলিশিয়াস। যেহেতু এখানে এটা কি হয়ে গেছে ভাই, রাইসটা এখানে কিন্তু কমন নাউন হয়ে গেছে, বরং ম্যাটেরিয়াল নাউন না, যদিও তার জন্মটা বা রাইস শব্দটা ইন্ডিভিজুয়ালি ম্যাটেরিয়াল নাউন, বাট যেহেতু স্পেসিফিক করা হয়েছে ফলে এটা কমন নাউন হয়ে গেছে ভাই। আমাদের ক্লাস কিন্তু শেষ। হ্যাঁ, আশা করি আমি যে প্র্যাকটিসগুলো করিয়েছি সবগুলো প্র্যাকটিস বুঝতে পেরেছেন এবং টপিকগুলো বুঝতে আপনাকে খুব হেল্প করেছে। আপনার এখন কাজ হলো ভাই বোন, আপনার হাতে যে মোটা বইখানা আছে বা যেই বই ধরে আপনি আপনার প্রস্তুতি নিচ্ছেন, ওই বইয়ের এই টপিকগুলো, যে 4টা টপিকে আমরা প্র্যাকটিস করলাম, এগুলোর প্র্যাকটিসগুলো করতে থাকেন। আশা করি আমি যা বুঝিয়েছি এগুলোর বেস করে আপনি যত প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষায় সমাধান করে ফেলতে পারবেন। ওকে ভাই, আমাকে দোয়ায় তো রাখবেন জানি। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখুক, আমাদের সবার মনের ভালো ইচ্ছাগুলোকে আল্লাহ পূর্ণতা দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।